হ্যালো লার্নার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সলিউশন। নিয়ে এসেছি ইন্টারভিউ প্রস্তুতির নতুন একটা ক্লাস। এটা ক্লাস নাম্বার 15, যেখানে আমি আলোচনা করব ক্লাস 3-র যে সমস্ত পাঠ্যপুস্তক রয়েছে তার বিষয়বস্তু সম্পর্কে, তার সঙ্গে প্রচ্ছদ অলঙ্করণ কে করেছেন, সমস্ত বিষয়ের খুঁটিনাটি, শিখন পরামর্শ, কোন কোন বই থেকে এগুলো অনুকরণ করা হয়েছে, সেই সমস্ত কিছু কিন্তু আলোচনা করব আজকের ক্লাসে। তো চলো শুরু করে দিই আজকে আমাদের ক্লাস। দেখো, প্রথমেই যে বইটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পাতাবাহার, তৃতীয় শ্রেণীর পাতাবাহার। তো এটা বাংলা বই, যার বিষয়বস্তু প্রচলিত গল্প কথার জগৎ। দেখো, বাংলা এবং ইংরেজি এই দুটো কোনো একটা বিষয়কে কেন্দ্র করে, মানে এর একটা সেন্ট্রাল থিম রয়েছে। তো এই থিমগুলো তোমাদেরকে জানতে হবে। দেখবে বই তোমরা খুলবে, যেখানে মুখবন্ধ বলে একটা অংশ থাকে, তো সেখানে কিন্তু এই বিষয়বস্তু সম্পর্কে লেখা থাকে, একদম প্রথম দিকেই থাকে। তার সঙ্গে দেখো, এই বইয়ের প্রচ্ছদ অলঙ্করণ কে করেছেন? দেবব্রত ঘোষ। তোমাদের এই প্রচ্ছদ অলঙ্করণ এগুলো কিন্তু মনে রাখতে হবে। এর আগে আমি তোমাদের প্রাক প্রাথমিক এবং ক্লাস 1 ক্লাস 2 এর সমস্ত বই, তার প্রচ্ছদ অলঙ্করণ কে করেছে, এগুলো কিন্তু সব দিয়ে দিয়েছি। তো যারা আমার আগের ভিডিওটা দেখোনি অবশ্যই দেখে নিও, আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। নেক্সট দেখো, এই যে বইয়ের তোমাদের এই যে আমি বাংলা বইটা বললাম, তো বাংলা বইয়ে তোমাদের পর্ষদ কি কি বলেছে বা কোন কোন নথিকে অনুসরণ করে পাঠ্যক্রম রচনা করা হয়েছে, এগুলো তোমাদের কিন্তু একটু জানতে হবে। দেখো, আমি একটু জুম করে দিচ্ছি তোমাদের, তাহলে তোমরা দেখতে পাবে লেখা আছে। দেখো, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে একটি বিশেষজ্ঞ কমিটি তৈরি করেন। এই কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছিল প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিদ্যালয় স্তরের পাঠ্যক্রম, পাঠ্যসূচি এবং পাঠ্যপুস্তকগুলিকে সমীক্ষা এবং বিবেচনা করা। তাহলে তোমাদের জিজ্ঞাসা করতেই পারে যে এই যে নতুন পাঠ্যপুস্তকগুলি কবে থেকে চালু হয়। বিশেষত এগুলো জিজ্ঞাসা করে না, যেটা জিজ্ঞাসা করে যে কোন কোন নথিকে অনুসরণ করে। তো এটা তোমাদের মনে রাখতে হবে। এটা কিন্তু সমস্ত বই একই রকম রয়েছে, যে এনসিএফ 2005 অর্থাৎ ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005 এবং শিক্ষার অধিকার আইন, এটা তোমাদের আমি আগেও বলেছি 2009, আরটি 2009, এই নথি দুটিকে অনুসরণ করে। দেখো, শুধুমাত্র এই নথি দুটিকে নয়, এরপরে পর্ষদের কথা, এই পেজটার পরে মুখবন্ধ যে পেজটা রয়েছে সেখানে তোমরা দেখতে পাবে লেখা আছে যে রবীন্দ্রনাথের যে ভাবাদর্শ, রবীন্দ্রনাথের যে শিক্ষাদর্শ, তাকেও কিন্তু অনুকরণ করা হয়েছে। তাহলে মোট 3টে জিনিস তোমরা বলবে যদি তোমাদের পরীক্ষায় ইন্টারভিউতে জিজ্ঞাসা করে যে এই যে বইগুলো প্রত্যেকটা প্রাথমিক স্তরের বই কোন কোন নথিকে অনুসরণ করে, সেক্ষেত্রে তোমরা এই দুটো তো বলবেই। তোমরা কিন্তু এই দুটো প্রত্যেকেই জানো, এনসিএফ 2005 আর আরটি 2009, কিন্তু তার সঙ্গে অবশ্যই বলবে যে রবীন্দ্রনাথের শিক্ষাদর্শকেও কিন্তু অনুকরণ করা হয়েছে। সেই কারণে প্রতিটি বই একটি বিশেষ ভাবমূলকে কেন্দ্র করে রেখে বিন্যস্ত করা হলো। দেখো, প্রত্যেকটা বই একটা থিম রয়েছে। তাহলে এর আগে যে আমরা বাংলা বইটা দেখলাম পাতাবাহার, তো পাতাবাহার বইয়ের সেন্ট্রাল থিম কি ছিল? আমাদের প্রচলিত গল্পকথার জগৎ। এছাড়াও দেখো, এখানে লেখা আছে প্রথাগত অনুশীলনীর বদলে হাতে কলমে কাজের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। তোমাদের কিন্তু টেক্সট বই থেকে প্রশ্ন যে কোনো সময় জিজ্ঞাসা করতে পারে, তাই এই বেসিক জিনিসগুলো কিন্তু প্রত্যেকের জেনে রাখা খুবই দরকার। এবং বইটিকে শিশুকেন্দ্রিক এবং মনোগ্রাহী করে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তো এর সঙ্গে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে শিখন পরামর্শ। দেখো, শিখন পরামর্শ পাঠটা কিন্তু জানা দরকার। এখানেও দেখো একই জিনিস লেখা আছে, বইটির জাতীয় পাঠ্যক্রমের রূপরেখা 2005 এবং আরটি 2009 এই নথি দুটিকে ভিত্তি করে তৈরি করা হয়েছে। দেখো, এই একটু আগে তোমাদেরকে বললাম বইটির ভাবমূল কি? প্রচলিত গল্পকথার জগৎ। দেখো, এটাই এখানে লেখা আছে, প্রচলিত গল্পকথার জগৎ। এছাড়া দেখো, ছোটরা এই বইয়ে কি কি শিখতে পারবে? নিকোবরি, মারাঠি, সাঁওতালি প্রভৃতি নানান উপকথা যেমন বাংলায় পড়বে, তার সঙ্গে মজার ছড়া, কবিতা, সাহসিকতার গল্প, মনীষীদের কথা, নদীর গল্প, স্বদেশ, স্বপ্নের কাহিনী, প্রতিবাদের গল্প। এছাড়া পাঠগুলিকে ছড়া, গান, গল্প দিয়ে গড়া হয়েছে। এরা তুলে ধরে বিভিন্ন ধরনের মূল্যবোধ কিংবা অনুভূতি। এইগুলো তোমরা একটু পড়বে। দেখো, প্রত্যেকটা বইয়ের পিডিএফ দেওয়া আছে, আমি তোমাদের আপলোড করে দিয়েছি। তো তোমরা কিন্তু সময় করে, তোমাদের যদি জিজ্ঞাসা করে যে এই বইটির ভাবমূল কি, বা একটা ক্লাস 3 এর যে পাতাবাহার বই, এই পাতাবাহার বইটা পড়ে বাচ্চারা কি জানবে? তো দেখো, এখানে সমস্ত কিছু কিন্তু শিখন পরামর্শ দেওয়া আছে। তার সঙ্গে বাচ্চারা হাতে কলমে কাজ শিখতে পারবে। শুধু পড়া নয়,
নয়, এখানে কিন্তু এই যে গল্প কথার তার জগৎ সম্পর্কে একটা কিন্তু সম্যক ধারণা এখানে তৈরি হবে। তো এই শিখন পরামর্শ পার্টটা কিন্তু তোমরা প্রত্যেকেই পড়বে। বইয়ের একদম লাস্ট যে পেজ থাকে, কি বললাম, বইয়ের একদম শেষ পেজে প্রত্যেকটা বইয়ে কিন্তু তোমাকে শিখন পরামর্শটা অবশ্যই পড়তে হবে। এরপরে চলে আসছি বাটারফ্লাই বইয়ে, ক্লাস 3 এর যে ইংরেজি বই, সেই ইংরেজি বইয়ের যে নাম জিজ্ঞাসা করতেই পারে, সেটা হচ্ছে বাটারফ্লাই, যার কভার অ্যান্ড ইলাস্ট্রেশন কে করেছেন, দেবব্রত ঘোষ। এবং এর সেন্ট্রাল থিম কি না, লাইফ অ্যারাউন্ড আস, আমাদের চারপাশের জগৎ বা আমাদের চারপাশের জীবন। ওকে, এরপরে দেখো আবার সেই একই রকম জিনিস তোমাদের এখানে লেখা আছে যে এই বই থেকে বাচ্চারা কি কি জানবে। দেখো প্রথমেই বলি এই যে একটা জিনিস যে NCF 2005, এটা তোমাদেরকে জানতে হবে। প্রত্যেকটা বই একই রকম লেখা থাকে এবং তার সঙ্গে তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাদর্শ এটা কিন্তু অবশ্যই যোগ করবে। দেখো এখানে কি লেখা আছে, দ্য বুক এনকারেজেস অ্যাক্টিভিটি বেসড লার্নিং, অর্থাৎ কি অ্যাক্টিভিটির মাধ্যমে শিখবে, ইন এ চাইল্ড সেন্ট্রিক ম্যানার, শিশু কেন্দ্রিক শিক্ষাদর্শ অবশ্যই। দ্য লাইভলি ইলাস্ট্রেশনস অ্যান্ড অ্যাক্টিভিটিস উইথ মাল্টিপল লেভেলস অফ চ্যালেঞ্জ মেক দ্য বুক ইন্টারেস্টিং অ্যান্ড ইউনিক। বইটাকে কি করেছে, ইউনিক করেছে এবং ইন্টারেস্টিং করেছে, কেননা এখানে যে ধরনের অ্যাক্টিভিটিসগুলো দেওয়া আছে, কিছু চ্যালেঞ্জ রয়েছে তাদের শেখার জন্য। দ্য বুকস এইমস টু ডেভেলপ 4 বেসিক স্কিলস। তো আমাদের যদি জিজ্ঞাসা করে ইন্টারভিউতে যে কোন কোন বেসিক স্কিলের ওপর জোর দেওয়া হয়েছে বা ইংরেজি বইটা পড়লে কি কি জানবে, তো এখানে তোমরা অবশ্যই মেনশন করবে যে ইংরেজি বইটাতে বেসিক্যালি 4টে স্কিলের ওপর জোর দেওয়া হয়েছে। তো এই যে 4টে স্কিল কি কি তোমাদের আমি পড়িয়েছিলাম, লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং ইন এ ওয়েল গ্রেডেড ম্যানার। ওকে, খুব ভালোভাবে কিন্তু এই স্কিলগুলো সম্পর্কে তাদের একটা সম্যক ধারণা তৈরি হবে। সো বোঝা গেছে আশা করি। এরপরে চলো টিচার্স গাইডলাইন, এই পোর্শনটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো এখানেও কিন্তু একই রকম জিনিস লেখা আছে, উই মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট অল প্র্যাকটিক্যাল পারপাসেস দ্য স্টুডেন্টস অফ এনি গিভেন ক্লাসরুম হার্ডলি রিপ্রেজেন্ট এ হোমোজেনিয়াস ইউনিট। দ্য টিচার শুড এক্সপেক্ট টু মিট ইন্টারাক্ট উইথ ইন এ ক্লাস full of students from a wide cross-section society. Their ability, readiness and reception may vary. This variability of competence must be considered and accommodated in a teaching methodology. This may be affected in a number of ways. এখানে দেখো এই জিনিসটা তোমাদেরকে জানতে হবে, পিয়ার অবজারভেশন, তারা কি অবজারভেশন করবে, তারা মানে পর্যবেক্ষণ করবে। ইন এ প্রসেস ইজ এ প্রসেস দ্যাট মে বি এনকারেজ। তারপরে দেখো 2 নম্বরে টু টক অ্যান্ড ইন্টারাক্ট ইন এ ক্লাস, তারা ক্লাসের মধ্যে সমন্বয় সাধন করবে। 3 দেখো কি লেখা আছে, অ্যান এনভায়রনমেন্ট অফ ইকুয়ালিটি হ্যাজ টু বি কেয়ারফুলি ক্রিয়েটেড উইদিন দ্য ক্লাসরুম। এমন একটা এনভায়রনমেন্ট তৈরি হবে যেখানে কি তারা ইন্টারাক্ট করতে পারবে। তো এই বেসিক জিনিসগুলো যে টিচার্স গাইডলাইন কিভাবে তাদেরকে, এটা কি টিচার্স গাইডলাইন মানে শিক্ষণ পরামর্শ, শিক্ষক কিভাবে, তোমরা প্রত্যেকেই উঠবি টিচার, তোমরা বাচ্চাদেরকে কিভাবে শেখাবে বা ইংরেজি বইটা পড়ে, এই যে বাটারফ্লাই বইটা পড়ে তারা কি কি শিখতে পারবে। তো এইগুলোই কিন্তু এখানে দেওয়া আছে, তোমরা ধীরে সুস্থে পড়বে, PDF আপলোড করা আছে। তো আর কিছু বোঝাচ্ছি না, আমি এখানে চলে যাচ্ছি পরবর্তী বইতে। পরবর্তী বই হচ্ছে তোমাদের স্বাস্থ্য এবং শরীর শিক্ষা, যার প্রচ্ছদ অলঙ্করণ করেছেন কাঞ্চন গুহ। এখানেও দেখো মুখবন্ধতে লেখা আছে যে শিশুর সর্বাঙ্গীন বিকাশে, জিজ্ঞাসা করতেই পারে তোমাদের একটা বেসিক প্রশ্ন যে আচ্ছা স্কুলে তো পড়াশুনো হলেই হবে বা ক্লাসরুমে বা স্কুলে পড়াশুনো করতে বাচ্চারা আসে, বাড়িতে তো খেলার সময় পাই, তাহলে স্কুলে খেলাধুলো করার কেন দরকার? এই ধরনের প্রশ্ন যখন জিজ্ঞাসা করবে, দেখো তার উত্তর এখানে সুন্দর করে বুঝিয়ে দেওয়া আছে যে শিশুর সর্বাঙ্গীন বিকাশে খেলাধুলো এবং শরীরচর্চার স্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুত খেলাই শিশুর জীবন, এই খেলার মাধ্যমেই শিশুর দেহ এবং মনের সুসংগত বৃদ্ধি করতে পারে এবং আনন্দময় পরিবেশে শিশু স্বতঃস্ফূর্তভাবে নিজেকে প্রকাশ করে। শরীরচর্চা একদিকে যেমন শারীরিক বিকাশে সহায়তা করে, তেমনি অন্যদিকে মনের নানা দিকের বিকাশের জন্য সুঅভ্যাস গঠনের সহায়ক। তাহলে খেলাধুলো কেন প্রয়োজন বা খেলাধুলোর প্রয়োজনীয়তা কি, এখান থেকে তুমি সুন্দর করে গুছিয়ে বলতে পারবে। এবং সুস্থ জীবনযাপনের জন্য খেলাধুলা এবং শরীরচর্চা শিশুকাল থেকেই শুরু করা উচিত। দেহ সুন্দর, সবল এবং সতেজ থাকলে ব্যক্তিগত এবং পরিবেশগত পরিচ্ছন্নতাবোধ গড়ে উঠলে পঠন পাঠনে যেমন আগ্রহ বাড়ে, তেমন ভবিষ্যতের সুনাগরিক হয়ে গড়ে ওঠারও পথ প্রশস্ত হয়। এবং খেলাধুলা এবং শরীরচর্চা শুধু জ্ঞানমূলক নয়, এটি প্রধানত আচরণ এবং অনুশীলনমূলক। দেখো যদি তোমাদের এখন জিজ্ঞাসা করে যে স্কুলে কেন খেলাধুলোর দরকার, দেখো বাড়িতে আমরা খেলাধুলো করি, কিন্তু বর্তমানে যে ধরনের স্বাস্থ্য শরীর শিক্ষা রয়েছে ক্লাসরুমে, তো বা
পাঠ্যক্রমিক বা সহপাঠ্যক্রমিক কার্যাবলী হিসেবে যেগুলো রয়েছে, তো সেখানে শুধুমাত্র খেলাধুলো নেই, খেলাধুলোর সঙ্গে সঙ্গে কিন্তু অনেক কিছু বাচ্চারা শিখতে পারবে, অর্থাৎ জানার বিষয়, তাদের জ্ঞানমূলক বিকাশ হবে প্লাস তাদের শারীরিক বিকাশ হবে। দু রকম ভাবেই কিন্তু বইগুলো এমনভাবেই রচনা করা হয়েছে। তো তোমরা বইগুলো উল্টালেই বুঝতে পারবে, নিজেরাও দেখবে তাদের মূল্যবোধের শিক্ষা, তাদের অভ্যাস গঠনের শিক্ষা, সমস্ত ধরনের শিক্ষা কিন্তু এই স্বাস্থ্য শরীর শিক্ষা বইয়ের মধ্যে ইনক্লুড হয়ে গেছে। তাহলে বুঝতে পারছো আনসারটা তোমরা কিভাবে হ্যান্ডেল করবে। চলো এবারে চলে যাচ্ছি তোমাদের এখানে প্রাক কথন, এই যে পোর্শনটাই দেখো, প্রাক কথনে কি লেখা আছে তোমাদের একই রকম ব্যাপার, যে তোমাদের এই যে জাতীয় পাঠ্যক্রমের রূপরেখা, শিক্ষার অধিকার আইন, তো তোমরা এখান থেকে একটু দেখে নেবে কি কি জিনিসগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট, দু একবার রিডিং পড়বে তাহলেই হয়ে যাবে। তো মোটামুটি তোমাদের আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি যে কোন কোন বিষয়গুলো কিন্তু তোমাদেরকে পড়তে হবে। এখানেও স্বাস্থ্য শরীর শিক্ষা সম্পর্কে কিছু বিষয়, তার সঙ্গে শিশুর উন্নয়নের জন্য, দৈহিক উন্নয়ন, মানসিক উন্নয়নের জন্য কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে, সেই বিষয়গুলোই কিন্তু এখানে নেওয়া হয়েছে। এবং তার সঙ্গে যে কোন কোন নথিকে কেন্দ্র করে এই বইটা তৈরি করা হয়েছে, এসবই কিন্তু এখানে বেসিক্যালি বলা আছে। এছাড়াও দেখো এই বইয়ের একটা বৈশিষ্ট্য, যেমন এখানে মূল্যায়ন সম্পর্কে দেওয়া আছে। বর্তমানে মূল্যায়ন তোমরা জানো সিসিই, নিরবচ্ছিন্ন এবং সার্বিক মূল্যায়ন, সিসিইর উপরে আমি তোমাদের একটা ভিডিও করে দেবো, সিসিই এবং পিকক মডেলের ওপর, যাতে তোমরা একটা ধারণা পেয়ে যাও। দেখো এখানে লেখা আছে যে ফার্স্ট সামেটিভে দেখো অভ্যাসের উপর 10 মার্কসের পরীক্ষা হয়, তারপর সেকেন্ড সামেটিভ হয় 20 মার্কসের এবং থার্ড সামেটিভ হয় 50 মার্কসের। তো তোমাদেরকে জিজ্ঞাসা করতেই পারে এই যে পরীক্ষাগুলো কিভাবে হয়, ফার্স্ট সামেটিভ কটা সামেটিভ পরীক্ষা হয়, তো তার নম্বর বিভাজন কি থাকে, তো এই সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে যে ফার্স্ট সামেটিভ হয় 10 মার্কসের, সেকেন্ড সামেটিভ হয় 20 মার্কসের এবং থার্ড সামেটিভ হয়ে থাকে কিন্তু 50 মার্কসের। এবং এখানে দেখো সুন্দর করে কিন্তু কি কি ধরনের পরীক্ষা, যে তোমাদের বললাম যে মূল্যবোধের শিক্ষা, অভ্যাস গঠনের শিক্ষা, শুধুমাত্র যে দৈহিক উন্নয়ন হচ্ছে তা কিন্তু নয়, দৈহিক মানসিক সমস্ত কিছু কিন্তু তার এখানে শিক্ষা লাভ হচ্ছে। ওকে, এরপরে চলে আসছি আমার গণিত বইয়ে, যার প্রচ্ছদ এবং অলঙ্করণ করেছেন দেবাশিস রায়। একই রকম ভাবে এখানে দেখো পর্ষদের কথাতে কিছু দেওয়া আছে, যে জাতীয় পাঠ্যক্রমের রূপরেখা 2005 এবং RTE 2009, অর্থাৎ NCF 2005 এবং RTE 2009 এই দুটো, এবং তার সঙ্গে কি না তোমাদের যেটা বললাম যে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাদর্শ এবং ভাবাদর্শকে কেন্দ্র করে কিন্তু বইগুলো রচনা করা হয়েছে। আরও কিছু লেখা আছে দেখো, এখানে আধুনিক গণিত ভাবনার প্রতিফলন বইটিতে যথেষ্ট পরিমাণে ফুটিয়ে তোলা হয়েছে, সযত্নে ফুটিয়ে তোলা হয়েছে। বইটিকে শিক্ষার্থীদের পক্ষে চিত্তাকর্ষক করে তোলার জন্য প্রচুর ছবি ব্যবহার করা হয়েছে। তাহলে তোমাদের জিজ্ঞাসা করতেই পারে, আচ্ছা বইগুলোতে এখন এত কেন বেশি ছবি দেওয়া হয়? তো অবশ্যই কিনা বইয়ের একটা একঘেয়েমি, বই পড়ার যে বইটা তাদের বোঝা মনে হবে, সেই একঘেয়েমি দূর করার জন্য এবং বইটিকে চিত্তাকর্ষক করে তোলার জন্য কিন্তু ছবি ব্যবহার করা হয়েছে। বিমূর্ত ধারণাগুলিকে ধাপে ধাপে অভিজ্ঞতা নির্ভর দৃষ্টান্তের মাধ্যমে পরিবেশন করা হয়েছে। অঙ্ক যে আতঙ্ক নয়, বরঞ্চ মেধা বৃদ্ধির আনন্দময় উপকরণ, সে কথা শিক্ষার্থীরা আশা করি বইটির মাধ্যমে উপলব্ধি করতে সক্ষম হবে। দেখো তাহলে এই প্রাককথন এবং তার সঙ্গে পর্ষদের কথা, এই বিষয়গুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই জানতে হবে। এরপরে দেখো শিখন পরামর্শ কিছু দেওয়া আছে তোমাদের, একই রকমভাবে লেখা আছে NCF 2005 থেকে, এবং শিক্ষক কীভাবে একটা শিশুকে মানে সহায়তা করবেন শেখার জন্য। দেখো লেখা আছে এই পয়েন্টটা, যে বর্তমানে শিক্ষা শিশুকেন্দ্রিক, শিক্ষক শিক্ষিকা সহায়ক মাত্র, অর্থাৎ শিশু জন্মের পর থেকেই বাড়ি, পরিবেশ, সমাজ থেকে অনেক কিছুই শিখে ফেলে, সেটা শিক্ষক বা শিক্ষিকারা অবশ্যই খেয়াল রাখবেন। কোনো বিষয় জানানোর আগে সেই বিষয় শিশুর পূর্বে অর্জিত জ্ঞানের সঙ্গে খেয়াল রেখে সহায়তা করবেন। শিশুর চিন্তা এবং যুক্তি কোনোভাবে যাতে আটকে না যায়, সে যেন মুক্ত চিন্তায় যেতে পারে, সেদিকে সর্বদা খেয়াল রাখবেন। পাঠ্য বই শিশুর একমাত্র সহায়ক, শিশুর সহায়ক মাত্র, একমাত্র সহায়ক নয়। শিশুর শিক্ষা যাতে আনন্দময় হয়ে ওঠে তার জন্য বিভিন্ন শিখন সম্ভারের সাহায্য নেওয়া প্রয়োজন। গণিত শিক্ষায় শিশুর যেন মূর্ত বস্তু থেকে বিমূর্তের ধারণা জন্মায়, তা না হলে শিশুর কাছে গণিত বিষয় একটি ভয়ের কারণ হয়ে ওঠে। এবং শিক্ষক শিক্ষিকারা যেন শিশুর পরিচিত পরিবেশ থেকে কিছু বাস্তব সমস্যা তৈরি করে গণিতের কোনো অধ্যায় শুরু করেন, তারপর সম্ভব হলে সক্রিয়তা ভিত্তিক কাজ, অ্যাক্টিভিটি যে টাস্ক, সেগুলো কিন্তু অবশ্যই করাবেন। তো এই বেসিক জিনিসগুলো তোমরা পড়বে। আশা করি তোমাদের টেক্সট বই সম্পর্কে যে কোয়ারিগুলো আছে বা কী ধরনের কোয়েশ্চেন আসতে পারে, তোমরা কিন্তু এগুলো পড়লে নিজেরাই উত্তর দিতে সক্ষম হবে। আলাদা করে তোমাদের কিন্তু কোনো কিছু পড়ার দরকার নেই, টেক্সট বুক রিলেটেড যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা করে। ওকে, চলে যাচ্ছি এবারে আমাদের পরিবেশ বই। তো এই বইয়ের প্রচ্ছদ অলঙ্করণ করেছেন দেবাশিস রায়।
চলো এবারে দেখো সেই একই রকমভাবে লেখা আছে এনসিএফ 2005, আরটি 2009। এছাড়াও দেখো কি লেখা আছে, শিক্ষার্থীর বৈজ্ঞানিক অনুসন্ধিৎসার অন্বেষণ প্রক্রিয়াকে হাতে কলমে ব্যবহার করা যথেষ্ট পরিসর। বইটির মধ্যে রয়েছে শিক্ষার্থীর বাস্তব অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়ে কয়েকটি ভাবমূলকে ভিত্তি করে একদিকে যেমন বইটি রচিত, অন্যদিকে শ্রেণীকক্ষের চার দেওয়ালের বাইরে যে বিশ্ব প্রকৃতির অবাধ ক্ষেত্র, সেদিকেও কিন্তু শিক্ষার্থীর জানা বোঝাকে প্রসারিত করার প্রয়াস বইটিতে স্পষ্ট। আশা করা যায় যে বুনিয়াদী স্তরের শিক্ষার্থীর বিজ্ঞান, সমাজ, ইতিহাস, ভূগোল শিখনি। তাহলে দেখো যদি জিজ্ঞাসা করে যে আমাদের পরিবেশ বইটাতে কোন কোন বিষয়কে ভিত্তি করে তৈরি, তাহলে দেখতেই পাচ্ছ যে বিজ্ঞান, সমাজ, ইতিহাস, ভূগোল সমস্ত কিছু কিন্তু পরিবেশের মধ্যে ইনক্লুড হয়ে আছে। এবং বইগুলিকে চিত্তাকর্ষণ করে তোলার জন্য বিভিন্ন রঙের ছবি দেওয়া আছে। চলো এবারে শিখন পরামর্শ সম্পর্কে কিছু জেনে নিই। দেখো এখানে লেখা আছে যে শিশুরা শৈশব থেকেই শিখছে, পরিবারে, পাড়ায়, নিকট আত্মীয়দের কাছ থেকে অনেক কিছু শিখেছে, কিন্তু ঠিকঠাক বোঝেনি। ধারণা জন্মেছে কিন্তু তা অসম্পূর্ণ, তাই তাদের কৌতূহল জন্মেছে। এই আবছা ধারণাগুলোকে তাদের জ্ঞানে পরিণত করার কিছু সাহায্য দরকার। অনেক ক্ষেত্রেই তা এক ধাপে হয় না। তারপরে প্রথম ধাপ হোক এই বই। শিশুরা রোজই তাদের নিজের মতো করে ধারণা গড়ে নিচ্ছে, নতুন ধারণা গড়ে নিচ্ছে। তারই মধ্যে অল্প হলেও কিছু বিষয়ে তাদের ভুল ধারণা গড়ে ওঠে, সেগুলো ভুল কিনা তা তারা ভেবে দেখেনি। ভুল ঠিক বিচার করা না শিখলে তারা ভবিষ্যৎ জীবনে নানা সংশয়ে জটিল হবে। কীভাবে যুক্তি তথ্য দিয়ে ধারণা যাচাই করতে হয়, এটা ভবিষ্যতে তাদের সাহায্য করা দরকার। আমরা তাদের বিশ্বাসে আঘাত না দিয়ে সেই বিষয়ে তাদের সাহায্য করার চেষ্টা করতে পারি। আরও দেখো লেখা আছে, অনেক বিষয়ে শিশুর কোনো ধারণাই করে ওঠেনি, অথচ আগামী জীবন আনন্দময় করে সেসব বিষয়ে ধারণা জরুরি, জ্ঞান থাকা দরকার। সেই বিষয়গুলো নিয়ে সে ভাবতে শুরু করুক, ধারণা লাভ করা শুরু করুক। এটা আমাদের সবাই চাই। কিভাবে তাকে ভাবতে উৎসাহিত করা যায় এই বিষয়ে আমাদের সম্মিলিত ভাবনা উঠে আসা দরকার। তো এগুলো তোমরা পড়লেই দেখবে একটা সম্যক ধারণা কিন্তু টেক্সট বই সম্পর্কে তোমাদের জন্মে যাবে। এরপরে চলে আসছি, তো এগুলো হচ্ছে তোমাদের সাপোর্ট কিছু মেটেরিয়াল। প্রথমেই দেখা হয়েছে এখানে উইংস। তো উইংস তোমাদের যে ক্লাস 3তে মোট 3টে পার্টে দেওয়া হয়, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট। তো 3টে পার্টে কিন্তু এই সাপোর্ট মেটেরিয়ালটা ক্লাস 3তে দেওয়া হয়। তার সঙ্গে দেওয়া হয় জগৎবাড়ি ক্লাস 3তে দেওয়া হয়। এবং এই যে দুটো বই, জগৎবাড়ি এবং উইংস, এই দুটো বইয়ের প্রচ্ছদ অলঙ্করণ কে করেছেন? সেন্টু অজিতেশকর, ব্যাকেটে লেখা থাকে অজিতেশকর। এবং জগৎবাড়ি, দেখো তোমাদের যতগুলো জগৎবাড়ি রয়েছে এটা তোমরা মনে রাখবে, ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত যতগুলো জগৎবাড়ি রয়েছে প্রত্যেকটা বইয়ের কিন্তু প্রচ্ছদ অলঙ্করণ করেছেন সেন্টু অজিতেশকর। উইংসের ক্ষেত্রে কিন্তু নয়, ঠিক আছে? কি বললাম তাহলে? এই যে জগৎবাড়ি বইটা যতগুলো তোমরা দেখতে পাবে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত, এই প্রত্যেকটার কিন্তু প্রচ্ছদ অলঙ্করণ করেছেন এই সেন্টু অজিতেশকর। আর উইংসে তোমাদের ক্লাস 3, ক্লাস 4 এগুলোতে কিন্তু 3টে করে পার্ট থাকে। ক্লাস 3তেও তোমাদের 3টে পার্ট দেওয়া হয়, যেমন আমার বইয়ে 3টে পার্ট দেওয়া হয়, সেরকম উইংসেরও কিন্তু 3টে পার্ট দেওয়া হয়। জগৎবাড়ি শেখার সেতু একটা করেই দেওয়া হয়। শেখার সেতু এটাও কিন্তু একটা সাপোর্ট মেটেরিয়াল। তোমাদের আমি যখন প্রাথমিক শ্রেণী বা তোমাদের শিশু শ্রেণী এবং প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণীতে যখন আমি পড়াচ্ছিলাম তোমাদের বইগুলো, সেখানে তোমাদের আমি জগৎবাড়ি বইটাতে কি রয়েছে, শেখার সেতু বইটাতে কি রয়েছে, এগুলো অল্প বিস্তর আলোচনা করে দিয়েছি। তবু আজকে তোমাদের চলো একটু ছোট্ট করে বলে দিই। তো এই শেখার সেতু এটা কি তোমাদের বলেছিলাম যে একটা ব্রিজ মেটেরিয়াল, যেটি শিক্ষার্থীদের কাছে একটি অ্যাক্সিলারেটেড লার্নিং প্যাকেজ হিসেবে কাজ করে। অতিমারির কারণে যে শিখনে যে ঘাটতি রয়েছে, সেই ঘাটতি পূরণ করার জন্য কিন্তু শেখার সেতু বইটি তৈরি, এবং পাঠ্যপুস্তকের সঙ্গে কিন্তু সংযুক্ত করে শিক্ষক পড়াবেন এবং নিয়মিত কিন্তু এখানে মূল্যায়ন করবেন। তো এই হচ্ছে তোমাদের শেখার সেতু বই। এবং জগৎবাড়ি বই কি না, এখানে বিভিন্ন নিয়ম কানুন থাকে, ছাত্রছাত্রীদের কোন কাজটা করা উচিত, কোন কাজটা করা উচিত নয়, তাদের সজাগ থাকা উচিত, তাদের সাবধানতা অবলম্বন করা উচিত, তারা কিছু নতুন জিনিস শিখবে, তারা মিলেমিশে শিখবে, তারা বিবাদ করবে না। তো এই ধরনের কিছু নিয়ম কানুন কিন্তু তাদের এই জগৎবাড়ি বইটাতে ছবির মাধ্যমে, দেখো প্রত্যেকটা বই কিন্তু সুন্দর সুন্দর ছবি দিয়ে তৈরি। তো এই যে তোমাদের একটু আগে বললাম যে তোমাদের জিজ্ঞাসা করতেই পারে যে
ছবিগুলো কেন এত বেশি, ছবি কেন এত বেশি কালারফুল, কেন বইগুলো অবশ্যই তাদের চিত্তাকর্ষক করে তোলার জন্য, তারা যাতে আকর্ষণীয় বোধ করে, ক্লাসটা যেন মোনোটোনাস না হয়, তাদের যেন নিজেই মনে হয় যে বইগুলো তারা উল্টে দেখবে, তারা ছবি আঁকতে পারবে, সেই রকমও অনেক কিছু রয়েছে বইগুলোতে। তো আলটিমেটলি একটা কথাই তোমাদের বলবো যে তোমরা যখন ইন্টারভিউ দিতে যাবে বা তোমরা অবশ্যই এই টেক্সট বইগুলো দেখেছো, কেননা তোমরা প্রত্যেকে ডিএলএড করেছো, মাইক্রো টিচিংয়ে, তোমাদের ম্যাক্রো টিচিংয়ে এই টেক্সট বইগুলো রয়েছে। যদি তোমরা না পাও তো আমার কিন্তু টেলিগ্রাম চ্যানেলে পিডিএফ আপলোড করা আছে, প্রত্যেকটা বইয়ের পিডিএফ আমি তোমাদের দিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যাবে এবং পিডিএফগুলো ওখান থেকে কালেক্ট করে নেবে। এবং ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। ক্লাস 4 এবং ক্লাস 5টা তোমাদের বাকি রইলো। তো এভাবেই কিন্তু প্রত্যেকটা বই আমি তোমাদের ডিটেলসে আলোচনা করিয়ে দেবো, কোন বইয়ে কী কী বিষয়বস্তু রয়েছে, কোন বই থেকে ছাত্রছাত্রীরা কী কী শিখবে। তো আজকের মতো এই পর্যন্তই ক্লাসটা। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ অবধি প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো। আমি প্রতি মুহূর্তে চেষ্টা করে যাচ্ছি তোমাদের ইন্টারভিউতে কী কী ধরনের টপিকস নিয়ে ডিসকাশন করা যায়। অনেকগুলো সিরিজ আমি তোমাদের শুরু করেছি, টেক্সট বইয়ের একটা সিরিজ শুরু করেছি, তার সঙ্গে জেলাভিত্তিক একটা বর্ণনা শুরু করেছি, তার সঙ্গে ডেমো ক্লাস দিচ্ছি। এবারে নেক্সট পার্টটা তোমাদের যেটা নিয়ে আসবো সেটা হচ্ছে কি কি ধরনের সম্ভাব্য প্রশ্নাবলী ইন্টারভিউতে জিজ্ঞাসা করতে পারে। তো তার উপরে একটা সিরিজ আমি খুব জলদি তোমাদের শুরু করব, আজকালের মধ্যে আমি তোমাদের আপলোড করে দেওয়ার চেষ্টা করব। সো আজকের মতো এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। প্রত্যেকে ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।